সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 132 পাতার ওই যে সকল অঙ্কগুলো আছে, কত দাগ, 1 2 3, পরিষ্কার। আর শেষে সময় পেলে ওই ওপরে যে ছকগুলো আছে ওগুলো করে দেবো। তাহলে আমরা একের দাগের প্রশ্নটা আগে লিখি, তারপর কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম, তাহলে চলো পড়া যাক কি বলছে। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারাগাছ আছে। জাহানারাদের বাগানে চারাগাছের সংখ্যা কত, তাই তো? তাহলে এখানে দেখো আমার কি বলে যে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে কি সাজিয়েছে? বর্গাকারে চারা গাছ, তাই তো? এবার আমরা জানি বর্গাকার ছবি তো এরকম হয়, তাই তো? মানে এই সব দিকে দৈর্ঘ্য প্রস্থ সেম হয়, পরিষ্কার, আমরা তো জানি। কিন্তু বর্গাকারে চারা গাছ সাজানো মানে কিরকম জিনিস সেটা, তাহলে এই অঙ্কটা করার আগে সেটা কিন্তু আগে আমাকে জানতে হবে যে জিনিসটা কি, পরিষ্কার। বর্গাকার ছবি জানি আমরা এরকম, কিন্তু বর্গাকারে চারা গাছ সাজালে সেটা কিরকম হবে সেটা একটু আমরা জেনে নিই। তাহলে দেখো এখানে কি বলছে, বর্গাকারে কটা চারা গাছ সাজিয়েছে? 11টা করে, তাই তো? তাহলে বর্গাকার তুমি মনে রাখবে এরকম হয়ে যাবে 1 2 3 4। আমি মনে করছি এ সাইডে 4টে কি সাজিয়েছে? চারা গাছ। এইগুলো চারা গাছ হিসেবে ধরে নাও, তাহলে এ সাইডেও কটা হবে? 4টে। এক 1 2 3 4, পরিষ্কার। মানে এ সাইডে যতটা চারা গাছ থাকবে এ সাইডেও ততটা চারা গাছ থাকবে, বর্গাকারে মানে দু সাইডে সেম থাকবে। দেখো এ সাইডে কটা আছে চারা গাছ? 1 2 3 4। তাহলে এ সাইডে কটা চারা গাছ আছে? 4টে। এ সাইডেও দেখো 1 2 3 4, পরিষ্কার। মানে এ সাইডে যতটা চারা গাছ থাকবে এ সাইডেও ততটা চারা গাছ থাকবে, পরিষ্কার। এবার এখানেই কিন্তু ছবিটা শেষ নয়, মানে এইভাবে কিন্তু চলতে থাকবে, পরিষ্কার। অঙ্কের মধ্যে নেই, কিন্তু আমি বোঝানোর জন্য বললাম যে বর্গাকারে চারা গাছ সাজানো মানে কিরকম। দেখো ছবিটা কিন্তু সেই আমার বইয়ের মতনই কিন্তু হয়েছে, পরিষ্কার। দেখো এখানে আমি যদি গোল করি তাহলে ছবিটা দেখো সেই কিন্তু বর্গাকার মতো হয়ে যায়, মানে লম্বাটাও যা প্রস্থটাও তাই, তাই তো? মানে দৈর্ঘ্য যা প্রস্থ তাই, পরিষ্কার। কিন্তু এখানে সাজানো মানে কিন্তু এটা বোঝাচ্ছে, মানে এইদিকে যতটা থাকবে এদিকেও সেম থাকবে, মানে এদিকে 5টা থাকলে এদিকে 5টা, এদিকে 10টা থাকলে এদিকেও 10টা, পরিষ্কার। তাহলে এইবার অঙ্কে যাওয়া যাক, তাই তো? তাহলে বর্গাকারে সাজানো আমরা তো বুঝে নিলাম, এরপরে কি বলছে দেখো, একটি সারিতে 11টি চারা গাছ আছে, তাই তো? তাহলে একটা সারিতে কটা চারা গাছ আছে? 11টা। তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করছে? জাহানারাদের বাগানে চারা গাছের সংখ্যা কত। তাহলে দেখো সারি মানে কি আমরা এইভাবে বুঝি, পরিষ্কার। তাহলে দেখো এক একটা সারিতে বলছে কটা করে চারা গাছ আছে? 11টা। তাহলে লম্বায়ও কটা, মানে এইভাবেও কটা সারি থাকবে? এইদিকে যদি 11টা থাকে এদিকেও কটা থাকবে? 11টা। কেন? আমরা কি সাজিয়েছি? বর্গাকারে। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় ঢোকাতে হবে প্রথমে। বুঝতে পেরেছো? বুঝতে পারো প্রথমে দেখো কি বলছে, 11টি চারা গাছ কিসে সাজিয়েছে? বর্গাকারে, তাই তো? তাহলে এই লাইনে সারি বলছে, কিন্তু এই সারি মানে লাইন। তাহলে এই লাইনে কটা চারা গাছ থাকবে বলছে? 11টা। এবার আমরা এক্ষুনি জানলাম যে বর্গাকার ছবি মানে কি, এ সাইডে যদি 11টা চারা গাছ থাকে এ সাইডে কটা থাকবে? 11টা। তাহলে আমি বোঝার সুবিধার্থে এ সাইডে কটা চারা গাছ লিখে নিলাম? 11টা। তাহলে এ সাইডেও কটা থাকবে? 11টা। মানে এ সাইডে যা হবে এ সাইডেও সেম হবে, কেন? কারণ বর্গাকারে সাজানো আছে, পরিষ্কার। তাহলে চারা গাছ কত হবে? এইটা আর এইটা কি করব, এক এক সারিতে 11টা আছে, তাহলে এতটা মানে 11টা সারিতে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা এখন বড় ক্লাসে কি জানি, কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই 11 আর এই 11 কি করব? গুণ। পরিষ্কার। এই ধারণাটা কিন্তু তোমাকে এখান থেকে আগে বুঝতে হবে, গুণ করব না যোগ করব। কেন? এখানে দেখো আমরা এইটুকু বুঝলাম যে এই লাইনে যা থাকবে এই লাইনেও তাই থাকবে, পরিষ্কার। মানে এইদিকেও যতটা থাকবে এদিকেও তাই থাকবে, বলে যে 11টা এই লাইনে আছে, তাহলে এই বরাবর কটা থাকবে? 11টা। তাহলে দেখো এক এক সারিতে মানে একটা সারিতে কটা আছে? 11টা। তাহলে আমার এইদিকেও কটা থাকবে? 11টা। তাহলে একটা সারিতে যদি এতটা চারা গাছ থাকে, এতটা এতে কতটা চারা গাছ থাকবে? বেশি থাকবে, তাই তো? তাহলে বেশি থাকলে আমরা কি জানি? গুণ করতে হয়, তাই তো? তাহলে এই 11 আর 11 আমি কি করব? গুণ করব। তাহলে ভাষাটা কি লিখবো? এই কত জায়গায় লিখবো? তাহলে কি লিখবো? জাহানারাদের বাগানে চারা গাছের সংখ্যা, অথবা অত বড় না লিখে আমি কিন্তু এইটা লিখছি যে চারা গাছের সংখ্যা, পরিষ্কার। বোঝা গেল তাহলে কি করতে হয়। তাহলে চারা গাছের সংখ্যা সমান সমান কি হবে? আমার কটা আছে? 11, পরিষ্কার। এইদিকে কটা আছে? 11টা। আর এইদিকেও কটা আছে? 11টা, পরিষ্কার। এইবার দেখো একটা লাইনে যদি মানে একটা সারিতে যদি 11টা চারা গাছ থাকে, তাহলে 11টা সারিতে বেশি থাকবে চারা গাছ না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা এখন জানি কি করতে হয়, বড় ক্লাসে গুণ করতে হয়, পরিষ্কার। এইবার দেখো এই জিনিসটাকে একটা অন্যভাবে লেখা যায়, পরিষ্কার। কিভাবে লেখা যায় সেটা আমি বলছি। দেখো সমান সমান করতে সমান সমান, এবার দেখো
11 করতে 11, এবার দেখো 11 কবার আছে, একবার দুবার, তাহলে এর মাথায় কত হবে, 2। পরিষ্কার? এই জিনিসটা কিভাবে হচ্ছে দুবার, তোমরা শুধু এইভাবে মনে রাখবে, দুটো 11 করতে, এই পর্যন্ত বোঝা গেল, মানে দুটো 11 করতে একটা করে লিখলাম। এইবার দেখো 11 কবার আছে, একবার দুবার, ওই জন্য মাথায় 2 দিলাম। এইভাবে কিন্তু হয় না, কিভাবে হচ্ছে তোমাদের যখন সূচক করাবো তখন তোমরা জানতে পারবে। এর মাথায় নেই মানে কিছু নেই, মানে এক ধরা যায়, এই দুটো যোগ হয়, মাথায় যেটা থাকে তার পাওয়ার বলে, এইগুলো তোমরা বড় ক্লাসে জানবে, এখন তুমি এইভাবে জেনে রাখো শুধু, যে এই 11 আর এই 11 মিলে একটা 11, আর কটা আছে দেখো, একবার দুবার, ওই জন্য মাথায় দুটো। দুটো পরিষ্কার? এইবার দেখো এই মাথায় যে দুইটা দিলাম, এটাকে কিন্তু জানতে হবে, এই মাথায় যে দুইটা দিলাম একে বলা হয় বর্গ। কি বলা হয়? বর্গ। পরিষ্কার? আর ইংরেজিতে বলা হয় স্কয়ার। কি বলা হয়? স্কয়ার। পরিষ্কার? কেন স্কয়ার বলে? দেখো, এইটা স্কয়ার, এই 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 যে বর্গক্ষেত্র বলে, এর ইংরেজি নাম কি? স্কয়ার। ওই জন্য এখানেও কি আসছে? স্কয়ার। পরিষ্কার? তাহলে স্কয়ার মানে আমরা কি জানবো? বর্গ। মনে থাকবে? তাহলে এই কোনো সংখ্যার মাথায় 2 দেওয়া মানে আমরা কি বুঝবো? বর্গ বোঝাচ্ছে। পরিষ্কার? আর বর্গকে ইংরেজিতে কি বলে? স্কয়ার বলে। পরিষ্কার? এই লাইনটা এখানে করার দরকার নেই, আমি এমনি বোঝানোর জন্য তোমাকে শুধু বলে দিলাম। পরিষ্কার? তাহলে বোঝা গেল, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে এখানে। তার মানে কোনো সংখ্যার মাথায় 2 মানে আমরা কি বুঝবো? সংখ্যাটার বর্গ বোঝাচ্ছে। পরিষ্কার? এবার একটু পরে আমরা শেষের দিকে আলোচনা করব যে বর্গমূল সম্পর্কে। কি সম্পর্কে? বর্গমূল। দুটো জিনিস কিন্তু আলাদা। বর্গ আর বর্গমূল দুটো জিনিস কিন্তু আলাদা। বর্গের ইংরেজি কি? স্কয়ার। আর বর্গমূলকে ইংরেজিতে কি বলে? রুট বলে। পরিষ্কার? এবার রুট তোমাদের আরেকদিনই আমি বলেছিলাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্কে এরকম দেখতে হয়। তো তাহলে দুটো জিনিস কিন্তু আলাদা। বর্গ মানে মাথায় 2 বোঝাবে, আর একে ইংরেজিতে কি বলে? স্কয়ার। আর বর্গমূল মানে কিন্তু আলাদা জিনিস। মূল মানে কি? বর্গমূল মানে কি? রুট বলে। তাহলে হচ্ছে এইটা। পরিষ্কার? তাহলে তোমরা ইংরেজি নামগুলো একটু খেয়াল রাখবে, তাহলে মনে রাখবে। পরিষ্কার? তাহলে এখান থেকে কিন্তু এই দুটো বোঝার বিষয়, যে বর্গ আর বর্গমূল কিন্তু দুটো আলাদা জিনিস, গুলিয়ে যেতে পারে কিন্তু। এর পরের দিন আরো ডিটেলস আলোচনা করবো, শুধু এখন আপাতত এটুকু জেনে রাখো। পরিষ্কার? এইগুলো কিন্তু আমি সব বোঝানোর জন্য বললাম, জানার দরকার নেই, আমি মুছে দিলাম। পরিষ্কার? তাহলে দেখো আমাকে প্লেন কাজ এখানে কি করতে হবে, দুটো গুণ করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে 11 আর 11 কি করবো? গুণ করবো। তাহলে চলো করা যাক। পরিষ্কার? তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে এক এককে এক, তারপর এর সাথে এক এককে এক, এখানে কি দিতে হয়? চিকে, তারপর কি এর সাথে এক এককে এক, তারপর এর সাথে এক এককে এক। পরিষ্কার? শেষে কি করতে হয়? যোগ। এদিক থেকে করতে হয়, তাহলে এই চিকে থাকলে ধরতে হয় না, এক করতে এক, তারপর এইটা এক আর একে দুই, এক করতে এক, তাহলে কত হলো? 121। পরিষ্কার? বোঝা গেল? এইবার এইটা তো হলো, এইবার চারা গাছের সংখ্যা কি হয়? টি হবে, তাই তো? 121টি। বোঝা গেল? তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কিন্তু এটা। আর গুণ কিন্তু আমি এখানে ডিটেলসে বললাম না, কারণ আমি ধরে নিচ্ছি কিন্তু আমার থেকে তোমরা এখন যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? স্কোয়ার মানে আমরা কি বুঝলাম? বর্গ। আর রুট মানে কি বুঝলাম? বর্গমূল। দুটো জিনিস কিন্তু আলাদা। বর্গ মানে মাথায় 2 বোঝায়, আর ওই রুট মানে তো তোমাদের ওই চিহ্নটা বোঝালাম। পরিষ্কার? আর এই অঙ্কটার জন্য কিন্তু এইটুকু করলেই যথেষ্ট। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? বর্গাকারে সাজানো মানে কি? এই লাইনে যতটা থাকবে, মানে লম্বায় যতটা থাকবে আড়েও ততটা থাকবে। পরিষ্কার? এবার কি বলছে? একটা সারিতে 11টি চারা গাছ আছে, মানে এই সারিতে, মানে এই লম্বায় কটা চারা গাছ আছে? 11টা। তাহলে এই দিকে যতটা থাকবে, একটু আগেই জানলাম, এই দিকেও কি থাকবে? সেম থাকবে। তাহলে এইদিকে কটা আছে? 11টা বোঝার জন্য। তাহলে এই দিকেও কটা থাকবে? 11টা। এইবার দেখো, একটা সারিতে কটা চারা গাছ আছে? 11টা। আর তোমার সারি কটা? 11টা। তাহলে 11টা সারিতে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা কি যে করতে হয় জানি? গুণ করতে হয়। পরিষ্কার? এবার এইটাকে কি লেখা যায়? 11-র মাথায় 2। পরিষ্কার? আর 11-র মাথায় 2 মানে আমরা কি জানলাম? ওটাকে 2 কে কি বলে? বর্গ, অথবা ইংরেজিতে কি বলে? স্কয়ার বলে। সামনের দিন আরো ডিটেলসে আলোচনা করা হবে, আপাতত এইটুকুই জেনে রাখো। বোঝা গেল? তাহলে আমরা 2-এর দাগে যাই। এই প্রশ্নের উত্তর কিন্তু এইটুকুই। বোঝা গেল? তাহলে আমরা 2-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে তুমি বলবে আমার প্রশ্নে কি দেওয়া আছে? মোট। তাহলে আমি কি করব? যোগ করব। পরিষ্কার? এটা কিন্তু একদম ভুল ধারণা। প্রশ্ন কিন্তু আগে পড়বে, এখন কিন্তু আর তোমরা বাচ্চা নেই, বড় ক্লাসে উঠে গিয়ে যাও। এখন কিন্তু একটু বুঝে শুনে করবে, তাই তো? তাহলে প্রশ্নটা আমরা ভালো করে পড়ি আরেকবার, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এখানে দেখো কি বলছে আমার, বর্গাকারে সৈন্যদের কি হয়েছে? সাজানো হয়েছে, তাই তো? তাহলে বর্গাকারে সাজানো মানে কি জানি আমরা? এই দিকে যতটা লোক থাকবে এই দিকেও ততটা কি থাকবে? সেম লোক থাকবে। পরিষ্কার? এইবার দেখো এটা তো আমরা বুঝে নিলাম। এবার কি বলছে? একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে। পরিষ্কার? মানে একটা সারি মানে কি? লাইন। তাহলে এই লাইনে আমি বোঝার জন্য ছবি আঁকছি একটু।
একজন, দুজন, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। তাহলে এই সারিতে কজন দাঁড়িয়ে আছে? 12 জন। পরিষ্কার? তাহলে এই দিকে যদি 12 জন থাকে, এই দিকেও কতজন থাকবে? 12 জন। একটু আগেই বললাম বর্গাকারে সাজানো মানে কি, লম্বায় মানে এই দিকেও যতটা থাকবে এই দিকেও কি থাকবে? সেম থাকবে। একটু প্রথম অঙ্কেই তো বোঝালাম। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম? এই লাইনে যদি 12টা লোক থাকে, তাহলে এই দিকেও কটা থাকবে? 12টা করে লোক থাকবে। তাহলে এই দিকেও কটা থাকবে? 12টা থাকবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ছবি আঁকার দরকার নেই, বোঝার জন্য বোঝালাম। বলছে একটা সারিতে 12 জন লোক আছে, তাহলে এই দিকে যদি 12 জন লোক থাকে, তাহলে এই দিকেও কজন লোক থাকবে? 12 জন। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, একটা সারিতে কজন লোক আছে? 12 জন। এই বল দিয়ে যাও অথবা এই, তাই তো? তাহলে আমার 12টা সারিতে বেশি লোক থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে এখন বড় ক্লাসে আমরা কি জানি, কি করতে হয়? গুণ। তাহলে এই 12 আর এই 12 কি করব? গুণ করবো। পরিষ্কার? তাহলে আমরা কি লিখবো ভাষাটা? ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা সমান সমান, তাহলে লিখে নিই একটু। তাহলে আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, বুঝে নেবে। পরিষ্কার? ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা সমান সমান, আমি এখানে আর আমার ধরছে না, তোমার এই দাগটা না, যে আমি নিচেই লিখে দিচ্ছি এই সমান সমান দিয়ে। পরিষ্কার? তাহলে দেখো এখানে আমার একটা সারিতে কতজন আছে? 12 জন লিখলাম। এইবার দেখো, এই দিকে যেহেতু 12 জন থাকে, এই দিকেও কতজন থাকবে? 12 জন, তাই তো? এইটুকু বুঝলাম। তাহলে এই 12-এর জন্য এই 12, আর এই দিকে লাইনের জন্য মানে এই দিকেও কটা থাকবে? 12। তাহলে এই 12টাও কি হবে? এখানে হবে। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, একটা সারিতে কজন আছে? 12 জন। তাহলে 12টা সারিতে বেশি থাকবে লোক না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা কি জানি? গুণ করতে হবে। পরিষ্কার? এইটুকু বোঝা গেল। এইবার দেখো, এর পরের লাইনে কি করবো? সমান সমান করতে সমান সমান, প্লেন এই দুটো কি করতে হবে? গুণ করতে হবে। পরিষ্কার? আর তোমরা এটাকে একটু ডিজাইন করে এরকমও লিখতে পারো, প্রথম অঙ্কে বললাম এগুলো কিন্তু বোঝার জন্য, এমনি লেখার কোনো দরকার নেই। এই 12 আর এই 12 মিলে একটা 12 দিলাম, আর দেখো কবার আছে? একবার দুবার, ওই জন্য মাথায় 2। পরিষ্কার? এই মাথায় 2 থাকলে তাকে কি বলে? বর্গ বলে, আর ইংরেজিতে বলে স্কোয়ার। পরিষ্কার? বোঝা গেল? এটা দেওয়ার দরকার নেই, আমি বোঝার জন্য দিলাম। তাহলে 12 আর এই 12 কি করতে বলছে? গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 12 12 গুণ করলে দেখো কত হয়। আমি ধরে নিচ্ছি কিন্তু ওই গুণ বিয়োগ যোগ ভাগ সব কিন্তু আমার থেকে তোমরা এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে কোন দিক থেকে করবে? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে 2 2 গুণ 4, এর সাথে 2 1 কে 2, আর এখানে কি দেবো? পরের লাইনে যেতে গেলে চিকে। তাহলে এইবার এর সাথে 2 1 কে 2, 1 1 কে 1, আর শেষে কি করতে হয়? যোগ। তাহলে দেখো 4 করতে 4, 2 আর 2 4, 1 করতে 1। পরিষ্কার? তাহলে কত হলো? 144। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা কত বুঝলাম? উত্তর 144, তাই তো? তাহলে 144 কি হবে? সৈন্য সংখ্যা টি তো হবে না, তাহলে কি হবে? জন লিখবো। তাহলে ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? 144 জন। পরিষ্কার? এইভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে। বর্গাকারে সাজানো মানে কি, এই দিকে যতটা থাকবে এই দিকেও তত থাকবে। পরিষ্কার? এবার তোমরা ওই দাগ টেনে টেনে দেখতে পারো, এই এতটাই কিন্তু লোক হবে, তোমরা দেখে দেখবে, দাগ টেনে টেনে দেখবে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। এইবার এই 3-এর দাগের অঙ্কটা কিন্তু এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে এটা আমি মুছে দিলাম, 3-এর দাগে যাই। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এতক্ষণ পর্যন্ত যে সকল অঙ্ক করলাম তার মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, তাই তো? তাহলে চলো করা যাক। কি বলছে দেখো আগে, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? তাই তো? তাহলে এই অঙ্কটা পড়ার জন্য আমি একটু একটু করে পড়বো আর একটু একটু করে করবো। পরিষ্কার? তাহলে কি বলছে? খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। ঠিক আছে? বর্গাকারে দাঁড় করিয়ে মানে দেওয়া মানে কি, এদিকে যদি 5টা ছেলে থাকে, বোঝার জন্য বলছি কিন্তু অঙ্কে কিন্তু নেই, আমি বোঝার জন্য আঁকছি। তাহলে এদিকে 5টা থাকলে এদিকেও কটা ছেলে থাকবে? 5টা। পরিষ্কার? বর্গাকার মানে কি আমরা একটু আগেই বুঝলাম, এদিকে যতটা থাকবে এদিকেও সেম থাকবে। পরিষ্কার? দেখো 1 2 3 4 5, তাহলে এদিকেও কটা থাকবে? 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে এদিকেও 5টা থাকলে এদিকেও কটা থাকবে? ছেলে 5টা থাকবে। এইগুলো যেন খেয়াল থাকে। তাহলে বর্গাকার মানে বুঝলাম। তাহলে আমরা পড়লাম এই পর্যন্ত। এইবার দেখো কি বলছে, একটি সারিতে 13 জন আছে। তাহলে এই দিকে এই এই এক একটার কি বলে? সারি বলে, আর ইংরেজিতে লাইন বলে, আমরা সোজা ভাষায় লাইনই ধরছি। তাহলে একটা লাইনে কটা আসে? 13 জন করে আসে। পরিষ্কার? 13 জন আছে। ঠিক আছে? তাহলে এই লাইনে কজন আছে? 13 জন। তাহলে তোমাকে একটু আগেই বললাম, এই দিকে যতটা থাকবে এই দিকেও কি থাকবে? মানে সেম থাকবে, তাই তো? তাহলে এই দিকে যদি 13 জন থাকে, এই দিকেও কতজন থাকবে? 13 জন। বোঝা গেল এই পর্যন্ত? আমি কিন্তু আর পড়বো না, এই পর্যন্তই আমি পড়ে রাখলাম, যখন দাগ দিয়ে রাখলাম। পরিষ্কার? এইবার দেখো, একটা সারিতে কতজন আছে?
13 জন। তাহলে এতগুলো মানে 13টা সারিতে লোক বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা কি জানি কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 13 আর এই 13 কি করব? গুণ করব। তাহলে সেটাকে লিখে রাখি। তাহলে 13 গুণ 13, এইটুকু পরিষ্কার? আশা করি বুঝতে পেরেছো। মানে আমরা কি বললাম, বর্গাকার মানে কি এ সাইডেও যা লোক থাকবে এ সাইডেও তাই থাকবে। পরিষ্কার? বোঝার জন্য আমি 5 রাখলাম। পরিষ্কার? তাহলে এ সাইডে বলছে কি 13 জন আছে, তাহলে এ সাইডেও কজন থাকবে? 13 জন। তাহলে দেখো একটা সারিতে যদি 13 জন থাকে, 13টা সারিতে মানে এতগুলো সারিতে লোক বেশি থাকবে না কম? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা এখন বড় ক্লাসে কি জানি কি করতে হয়? গুণ। তাহলে এই 13 আর এই 13 কি করব? গুণ। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো তারপরে আমি পড়ছি কি বলছে, আমরা কতদূর পড়েছিলাম এই পর্যন্ত। তারপর কি বলছে, কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল। তাহলে দেখো এখান থেকে চলে গেলে ছাত্র কমবে না বাড়বে? কমবে। তাহলে কমলে আমরা এখন কি জানি, কমলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই পর্যন্ত পরিষ্কার? তাহলে আমরা পড়লাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। বোঝা গেল? এইবার দেখো কি বলছে, তারপরে আমরা এই পর্যন্ত বললাম ছাত্র চলে গেল মানে কি কমে যাবে, কমে গেলে কি দিতে হয়? বিয়োগ দিয়ে রাখলাম। এবার তারপরে কি বলছে, তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল। তাই তো? আবার বর্গাকারে সাজিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত পড়েছিলাম। তারপর কি বলছে, এবং একটা সারিতে 10 জন রইলো। তাই তো? তাহলে এখন কজন আছে? 10 জন। আগে কিন্তু 13 জন ছিল, ও ভুলে যাও। বলছে তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো হলো। একটা সারিতে কজন রয়েছে? 10 জন। মানে এই দিকে কটা আছে? 10 জন। তাহলে এই দিকেও কটা থাকবে? 10 জন। একদম কিন্তু সিম্পল জিনিস। এদিকেও কটা এদিকে বলছে কজন রয়েছে? 10 জন। তাহলে এই দিকেও কজন থাকবে? 10 জন। সিম্পল জিনিস। কেন? বর্গাকারে বলে যে সাজানো আছে। পরিষ্কার? তাহলে এদিকেও যদি 10 জন থাকে এদিকেও কজন থাকবে? 10 জন। পরিষ্কার? এইবার দেখো একটা সারিতে কজন আছে? 10 জন। তাহলে এই 10টা সারিতে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা এখন বড় ক্লাসে কি জানি? গুণ করতে হয়। তাহলে এই 10 আর এই 10 কি করব? গুণ করব। তাহলে তাই করব। তাহলে 10 গুণ 10। বোঝা গেল এই পর্যন্ত? সিম্পল জিনিস কিন্তু। এই 10 করতে 10 আর এই 10 করতে 10 লিখলাম। এইবার দেখো একটা সারিতে কজন আছে? 10 জন। তাহলে 10টা সারিতে লোক বেশি থাকবে না কম? বেশি থাকবে। ওই জন্য কি গুণ। এরপরের থেকে কি করতে হবে তোমরা জানো। আর তো আমি এখানে কিছু বলা নেই। দেখো 10 জন রইলো। এরপরে আর কিছু বলা আছে? কতজন ছাত্র চলে গেল। এরপরে তো আর কিছু বলা নেই। তাহলে এই পর্যন্তই আমার অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো তোমরা কিন্তু এই অঙ্ক কিন্তু করেছো ফোরে। এখানে কি আছে? গুণ আর কি আছে? বিয়োগ। তাহলে আগে কার কাজ হয় তোমরা জানো? গুণের কাজ হয়। তাই তো? তাহলে এখানে আছে গুণ আর কোথায় গুণ আছে? এখানে। তাহলে এইটার কাজ আগে করব আর এইটার কাজ আগে করব। বিয়োগ কিন্তু আগে হবে না। পরিষ্কার? এগুলো তোমাদের আরো আমি ডিটেলসে কিন্তু ফোরে বুঝিয়ে এসেছি। পরিষ্কার? এগুলো কিন্তু এখন আমি ধরে নিচ্ছি তোমার কাছে জল ভাত। আগে কার কাজ হয়? গুণের কাজ। তারপর কার কাজ হয়? বিয়োগের কাজ। যেহেতু এখানে আছে। পরিষ্কার? তাহলে দেখো এই দুটো কি করতে বলছে? গুণ। তাহলে এই দুটো গুণ করতে হবে বলে আমরা গোল দিলাম, মানে এই কাজটা আগে করবো। আর এই দুটোও কি করবো? গুণ। তাহলে ওই জন্য কিন্তু গোল দিলাম, মানে এই দুটোর কাজই করবো। বোঝা গেল? তাহলে 13 আর 13 কি করবো? গুণ। তাহলে 13 গুণ করলে কত হয়? 1 6 9 মানে 169 হবে। আমি দেখাচ্ছি তোমাকে গুণ করে। দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 3 3 9, 3 1 3। পরের লাইনে যেতে গেলে কি দেবো? চিকে। তারপর এর সাথে 3 1 3, 1 1 1। আর শেষে কি করতে হয়? যোগ। তাহলে 9 করতে 9, 3 আর 3 6, 1 করতে 1। তাহলে কত হলো? 1 6 9। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইটা মুছে দিলাম। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি যোগ বিয়োগ গুণ ভাগে সব কিন্তু এক্সপার্ট। ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এই দুটোও আমি কি করব? গুণ। তাহলে দেখো এবার তুমি বলবে আমি গুণ করব, গুণ কিন্তু করবে না। পরিষ্কার? গুণ করলে কিন্তু এখানে ফালতু জায়গা নষ্ট হবে। গুণ করবে না। তাহলে দেখো এখানে এই গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাই তো? তাহলে দেখো একে তাহলে শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো কি কি আছে? 1 আর 1 কি করতে বলছে? গুণ। তাহলে 1 1 কে 1 দিলাম এই পর্যন্ত। এবার দেখো শেষে কটা শূন্য বাদ দিলাম? একটা দুটো বসিয়ে দাও। সিম্পল জিনিস। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো এইটা আর এইটা কি করতে বলছে? বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে 1 6 9 আর তার থেকে 100। পরিষ্কার? তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, 6 থেকে 0 বাদ দিলে 6, 1 আর 1 মিলে গেলে 0। এই সাইডে শূন্যর কোনো দাম নেই, কারণ এর আগে কোনো অন্য কোনো সংখ্যা নেই। তাই তো? তাহলে কত উত্তর? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে কত হলো উত্তর? 69। পরিষ্কার? আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। বিয়োগ করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এরপরে আর কিছু চলবে নেই। তাহলে এই পর্যন্ত আমি কিন্তু বারবার বলছি, আমি ধরে নিচ্ছি কিন্তু আমার থেকে কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু এক্সপার্ট। ওই জন্য কিন্তু আমি বারবার বলছি, আমরা কিন্তু বলছি না। পরিষ্কার? তাহলে তুমি এই অঙ্কটাই কিন্তু এখানেই কিন্তু খেয়াল রাখার বিষয়। পরিষ্কার? একদম
সিম্পল জিনিস, আগে কার কাজ হয়, গুণের কাজ, তারপর কার কাজ হয়, বিয়োগের কাজ। পরিষ্কার? আর এগুলো তোমাদের আমি ফোরে বুঝিয়ে দিলাম বদমাশ নিয়ম দিয়ে। পরিষ্কার? তাহলে এখান থেকে কিন্তু বোঝার কিচ্ছু নেই, শুধু কি আছে বোঝার, বর্গাকার মানে কি, এইদিকে যতটা থাকবে এইদিকেও ততটা থাকবে, সিম্পল জিনিস। আর আমরা কি বুঝলাম, বর্গ মানে মাথায় কি বোঝায়, স্কোয়ার মানে মাথায় 2 বোঝায়, আর বর্গমূল মানে কি বোঝায়, রুট বোঝায়, মানে এরকম একটা চিহ্ন। পরিষ্কার? সামনের দিন আরো ডিটেলস আমরা আলোচনা করব। পরিষ্কার? উপরের অঙ্কগুলো কোনো এক সময় করে দেবো, আজ সময় নেই, এই পর্যন্তই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।